Good morning everyone. So ড্রাইভ করছি আর হচ্ছে হলো আমার ব্যক্তিগত প্রফেশনাল এক্সপিরিয়েন্স শেয়ার করছি। আসলে আমার ছেলে মেয়ে গিয়েছে তাদের নানা নানির বাসায় জুলাই 4th অবজার্ভ করতে, তো আমি এখন যাচ্ছি নিয়ে আসতে। সো এখন যে টপিকটা এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, একদম প্রেক্ষাপট পুরোটাই মিলে গেছে। সেটা হচ্ছে আমেরিকা পার্টি, যেটা ফর্ম করা হয়েছে বাই ইলন মাস্ক। আগে সেটা নিয়ে বলবো, তারপরে এনসিপি যে বাংলাদেশে একটা দল হয়েছে, খুবই সম্ভাবনাময় একটা দল, খুবই দ্য ইয়ং ম্যান ফোকাস দল। তো সেটা নিয়ে বলবো ওরা কি ভুল করছে আর কিভাবে তারা আমেরিকা পার্টি থেকে তারা এখনো শুদ্ধ হওয়ার এখনো তাদের পথ আছে। সো শুরু করে দেই মহান আল্লাহর নামে। ওই যে কি জানি ব্যারিস্টার সুমনের মতো, ঠিক আছে, ব্যারিস্টার সুমনের লাইভগুলি দেখতাম আর কি জানি বলতো আর কি প্রথমে। আচ্ছা, তো দেখেন আমেরিকায় দুইটা দল আছে, একটা হলো ডেমোক্রেট অ্যান্ড রিপাবলিকান। একেবারে দুইটা দল হলো হারামজাদায় ভরা, ঠিক আছে। দুইটার মধ্যেই বলে আর কি ডেমোক্রেসি ঠিক আছে, কিন্তু দুইটা দলেরই অলমোস্ট 99% উপরে যে পলিটিশিয়ানরা যারা পার্টির নেতৃত্ব দেন, এরা সবাই সোল্ড আউট মাল। মিনস এরা সবাই কর্পোরেট ক্যাম্পেইনের টাকা দিয়ে, লবিস্টদের টাকা দিয়ে এরা চলে। মিনস এরা ইলেক্টেড হয় লবিস্টদের টাকা দিয়ে। লক্ষ মিলিয়ন ডলার লবিস্টরা দেয় এদেরকে ইলেক্টেড করার জন্য। তো যখন লবিস্টদের টাকা দিয়ে আপনি ইলেক্টেড হন, তখন আপনি ভোটারদেরকে আপনার মিডল ফিঙ্গার দেখানো শুরু করেন। সেই মিডল ফিঙ্গারটা কি? ভোটারদের বেস্ট ইন্টারেস্ট আপনার কাছে থাকে না। আপনি বরাবরই যেটা করেন সেটা হচ্ছে লবিস্টরা আপনাকে যেটা বলে আপনি ঠিক সেটাই শুনেন এবং সেটা নিয়ে আপনি আমেরিকান পলিসিগুলি ইমপ্লিমেন্ট করেন। সূক্ষ্ম করে বলে ধরেন একটা মেজর একটা দেশের একটা পলিসি নিয়ে একটা প্রবলেম চলতেছে। এই পলিসির দুইটা দিক, একটা হলো সিটিজেন সেন্ট্রিক পলিসি বেনিফিটস, মানুষের জন্য যে ভালো দিকগুলি সেটা করে হলো পলিসি। আরটা হচ্ছে লবিস্টদের জন্য পলিসি। লবিস্টদের জন্য পলিসি হচ্ছে ওই পলিসি যদি লবিস্টদের সেন্ট্রিক বাস্তবায়ন করা হয়, তখন তারা বিলিয়নস অফ ডলার ইনকাম করবে ওই পলিসি থেকে। আর যদি সিটিজেন সেন্ট্রিক পলিসি হয়, তখন দেশের মানুষ উপকৃত হবে। এটা হচ্ছে পলিসি মেকিংয়ে বিগ ডিল। আর এই কারণেই যারা পলিটিশিয়ান তারা লবিস্টদের টাকা দিয়েই তারা ইলেকশন করে, ইলেকশনে জিতে যায়। তখন তাদের বেস্ট ইন্টারেস্ট থাকে সার্ভ দ্য লবিস্ট। এটা হচ্ছে পুরো দুনিয়ার ডেমোক্রেসির একটা কি ইভিল সাইড। আচ্ছা, এখন এটা বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আমেরিকাতে ডেমোক্রেট আর হচ্ছে রিপাবলিকান, তারা ঠিক এই কাজটাই করে। এই হাতে গোনা শুধু একটা অথবা দুইটা পলিটিশিয়ান তারা লবিস্টদের থেকে টাকা নেয় না, তারা নিজের ইলেক্টেড হয়ে আসে। যেমন বার্নি স্যান্ডার, খুব কমে আছে, আমি জানি না, সে লবিস্টদের থেকে টাকা নেয় না। এখন এই যে দেখেন এই ইলন মাস্ক, দুনিয়ার সবচেয়ে বড় ধনী, সে কিন্তু সবচেয়ে বড় লবিস্ট, ঠিক আছে। আপনি কিন্তু তাকে বলতে পারবেন না সে কিন্তু ভালো মানুষ, ঠিক আছে। ভালো মানুষ বলেন সেটা হলো আলাদা জিনিস। সে হলো সবচেয়ে রিচ, সে ইনোভেটর, সে স্টার্ট আপ, সে ফাউন্ডার। আপনি তাকে সব পদবি দেন, সে হলো দক্ষ এবং সে হলো যোগ্য, যাই বলেন না কেন, সে কিন্তু দুনিয়ার সবচেয়ে বড় লবিস্টদের একজন। সো সে হান্ড্রেডস অফ মিলিয়ন ডলার ইনভেস্ট করেছে ট্রাম্পের পিছনে ইলেক্টেড করার জন্য, এবং সে ট্রাম্পকে কিন্তু জিতে নিয়ে আসছে। ট্রাম্পের মতো লোককে সে জিতে নিয়ে আসছে আমেরিকান পলিটিক্সে, এবং খুব ভালো করে। এবং তাকে মোটামুটি ট্রাম্প একটা অ্যাডভাইজার রোল দিয়েছে, যে আমেরিকার যে টাকাগুলি লস হচ্ছে, ডোজ বলে, সেখানে অবজার্ভ করতে দিয়েছে মাস্ককে। সো মাস্ক যারা স্টার্ট আপ ফাউন্ডার,
এরা কিন্তু মানে এরা খুব হিসাবী, যারা ফাউন্ডার, যারা স্টার্ট আপ, যারা ইনোভেটর, এরা খুবই হিসাবী হয়। তো মাস্ক কিন্তু ব্যক্তিগতভাবে খুবই একটা হিসাবী লোক। আপনারা যদি কেউ মাস্ক সম্পর্কে পড়াশোনা করতে চান, পড়াশোনা করে আসেন। এই কারণে মাস্ককে ডোজে পাঠানো হয়েছে। মোটামুটি সে তার মতো করে যা যা পারছে সে সবে করে আনছে। কিন্তু ঘটনা হচ্ছে হলো ট্রাম্পের ওটা ছিল লোক দেখানো, একেবারে ভাওতাবাদী। মানে ট্রাম্প তার মানে বেস, মানে তার ভোটারদেরকে দেখাইছে আমি ইলন মাস্ককে কাজে লাগাইছি। আসলে সে কিছুই করে না, সে মাস্কের কোনো কিছু শুনে নাই। এখন মাস্ক হচ্ছিল সবচেয়ে ধনী লোক দুনিয়াতে, ওভার $400 বিলিয়ন ওন করে। সেই রকম হাজারো ট্রাম্পকে কিনতে পারবে। মাস্ক হাজারো ট্রাম্পকে কেনার মতো যোগ্যতা মাস্কের আছে। এটা হলো ইলন মাস্কের মানে আপনার একদম টাকা অনুযায়ী। এখন মাস্ক যখন দেখলো আরে আমি মানে ট্রাম্পকে এটা কি ঠিক করলো, ট্রাম্পকে আমাকে বাজাই দিল, আমি $100 মিলিয়ন ট্রাম্পের পিছনে খরচ করলাম, আমি ট্রাম্পকে জিতে নিয়ে আসলাম, সে আমাকে দিল মানে ডোজকে মানে দেখার জন্য, আমি সব দেখে আসলাম, আমি আমার অ্যাসেসমেন্ট এবং অবজারভেশন দিয়ে আসলাম, একটাও সে ফলো করে না। কারণ ট্রাম্প হচ্ছিল লাইফ লং একটা মিথ্যাবাদী। ট্রাম্প বলে একটা করে আর একটা, কারণ কি এটা ট্রাম্পের নেচার। এনিওয়ে, কারণ সে ইলেক্টেড হয়ে গেছে, এখন তার কিছু মানতে হবে, ডোন্ট কেয়ার। তো এই কারণেই মাস্ক আজকে আস্তে করে মানে ওখান থেকে চলে আসছে। মাস্ক অনেক টাকা লস করেছে, অনেক টাকা, আপনারা জানেন না। কারণ মাস্ক যখন গিয়েছে তখন তার মানে স্টক মার্কেটে ধস পড়ছে, অনেক ক্ষতি হয়েছে। তারপরে কিন্তু সে করতে গেছে, যাও বেনিফিট কম হবে বেশি হবে, যাওয়ার হয়েছে। এখন ট্রাম্পের মানে $3 ট্রিলিয়ন বিগ বিউটিফুল বিল, ঠিক আছে, এটা ট্রাম্প নিয়ে আসছে। নিয়ে আসার পরে মাস্ক বলছে এটা তো ভালো না। আপনারা সবাই জানেন মানে মোটামুটি একটা মানে যুদ্ধ হয়েছে মানে পুরো দুনিয়াতে, মানে টুইটার দিয়ে শুরু, সব জায়গায় যুদ্ধটা ছড়াই গেছে, মানে বাঘ যুদ্ধ। তারপরে মানে ট্রাম্প তো এটা শুনবে না, কারণ ট্রাম্প তো শোনার লোক না। ট্রাম্প তো মানে মাস্ককে যদি দুনিয়াতে কোনো লোক বাজাইছে মানে ডোজ করছে মানে মানে প্রতারণা করছে, ট্রাম্পে করছে। মাস্কের সাথে যদি কোনো লোক দুনিয়াতে প্রতারণা করে থাকে মানে ক্লাস 1 প্রতারক, এটা ট্রাম্প করে ফেলছে সুন্দর করে। $100 মিলিয়ন ট্রাম্প থেকে মাস্ক থেকে নিয়ে ইলেক্টেড হয়েছে, তাকে লোক দেখানো ডোজে বসাইছে, মানে তার অ্যাসেসমেন্টগুলি নিয়েছে, পরে বলছে আউট, আই ডোন্ট নিড ইউ মাস্ক, গেট আউট, গেট দ্য হেল আউট ফ্রম হিয়ার, মানে এটাই। আর মাস্কে এমন লোক, মাস্ক কখনো কোনো কিছুতে গিভ আপ করে না। এটা মাস্কের মানে ইয়ার মধ্যেই নাই, মানে তার ডিকশনারির মধ্যে নাই যে সে গিভ আপ করবে। সো মাস্ক বলছে তুমি যদি এই বিলটা ইমপ্লিমেন্ট করো তাহলে কিন্তু আমি মানে একটা থ্রেট করেছে যে আমি তাহলে একটা পার্টি করবো আমেরিকাতে, ঠিক আছে। অবশ্যই আমরা সবাই জানি বিল হয়ে গেছে। তারপরে ইমিডিয়েটলি জুলাই 4 মাস্ক একটা পার্টি করেছে, সেই পার্টির নাম ছিল আমেরিকা পার্টি, এবং আমি অফিসিয়ালি সেই পার্টির একজন মেম্বার। আমি এটার জন্য মানে পার্টি রেজিস্ট্রেশন মেম্বার হব, সেখানে আমি ডোনেশন করব, তারপর আমি আস্তে আস্তে অন্যান্য কমিউনিটি মেম্বারদেরকে নিয়ে আসবো। কারণ কি যদি থাকতে হয় ধনির সাথেই থাকি। আচ্ছা, এখন হচ্ছে হলো মেইন টুইস্ট এখানে। এখন আসলে এই পার্টটা দেখেন, এটা হলো ইম্পর্টেন্ট দিক। দেখেন মাস্কের অ্যাপ্রোচটা দেখেন। আমেরিকা হচ্ছে হলো বিশাল বড় একটা দেশ, এখানে 50টা স্টেট এবং 100টা সিনেট মিনস মানে বড় আর কি, মানে প্রত্যেকটা স্টেটে বড় 2 জন প্রতিনিধি থাকে। আর হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট, ওদেরকে বলে কংগ্রেস, ওটা হচ্ছিল 435। সো এখন বলেন মাস্কের স্ট্র্যাটেজি কেন কাজ করবে, আমি আপনাদেরকে আজকে বলে দিচ্ছি। কারণ মাস্ক হলো সুপার অ্যাজালিস্ট মাইন্ডসেট, মানে সে এমবিপি কিভাবে করতে হয়, দুনিয়ার সেরা লোক হচ্ছিল মাস্ক। এমবিপি মানে কোনো কিছুকে কিভাবে পাইলট ইমপ্লিমেন্ট করতে হয়, এটার জন্য যদি কেউ ডিগ্রি নিতে হয়, পিএইচডি ডিগ্রি নিতে হয়, এটা মাস্কের থেকে নিতে পারে। সেটা কি, মাস্ক সব কিছুকে ছোট্ট করে চিন্তা করে, সব কিছুকে ছোট্ট করে চিন্তা করে, ওটাকে ইমপ্লিমেন্ট করে, ওটাকে রিফাইন করে, পরে ওটাকে মানে সে বিগ ব্যাং থিওরিতে কনভার্ট করে। এটা হলো মাস্কের থিওরি।
সেম কাজটা এসে এখানে করেছে। সে বলছে আমেরিকা পার্টি আমরা হাতে গোনা 8 থেকে 10টা সিনেট নিয়ে কাজ করব পুরো আমেরিকাতে। তাহলে কি করলো এখানে? প্রথমে সেই জিনিসটাকে ছোট্ট করে ফেলছে যে আমরা পুরো আমেরিকাতে দৌড়াবো না, আমাদের দরকার নেই, গেল একটা। দ্বিতীয় হচ্ছিল, আর এই 8-10টা সিনেট কিন্তু আমেরিকাতে সবকিছু পরিবর্তন করবে, সবকিছু পরিবর্তন যে সবকিছু এখান থেকে শুরু হবে। এবং সেম অ্যাপ্রোচ সে যাবে হচ্ছিল কংগ্রেসে, মানে যেখানে মেম্বার অফ পার্লামেন্ট। বলছে আমরা সেখানেও একই অ্যাপ্রোচে যাব, যে আমরা হ্যান্ড পিক কিছু স্টেট নির্ধারণ করব, সেখান থেকে আমরা বেশিরভাগ হাতে গোনা মাত্র 50টা কংগ্রেস যদি আমরা হাতে নিয়ে আসতে পারি, আমেরিকা পার্টি হাতে নিয়ে আসতে পারে, আমরা আমেরিকাতে পুরো আমেরিকা মানে ইলেকশন কন্ট্রোল করব মানে ইন নট দ্য রং ওয়ে, আমরা গুড ওয়েতে কন্ট্রোল করব। তাহলে কি হলো দেখেন, মাস্কের সিম্পল অ্যাপ্রোচ যে আমি পুরো আমেরিকায় যাব না ইলেকশন করতে, আমি সমস্ত সিনেটকে কন্ট্রোল করব না, আমি সমস্ত কংগ্রেস মেম্বারদেরকে আমি গুতাগুতি করতে যাব না, আমার থাকবে হচ্ছিল 8 থেকে 10 জন সিনেটর, সেখানে আমি আমার পার্টিকে মানে শেপ আপ করবো এবং হাতে গোনা মানে হয়তো বা 8-10টা স্টেটকে আমি কংগ্রেসকে ফিট করবো। দ্যাটস ইট। আমরা যখন এটাকে নেক্সট 2-3 ইয়ার্সে কাজ করব, আপনি হয়তো দেখবেন আমরা ইভেন নেক্সট ভোটিংয়ে আমরা অলরেডি ইয়েতে চলে আসছি, কংগ্রেসে চলে আসবো, সিনেটে চলে আসবো, আপনি দেখে আমরা চলে আসবো। কারণ কি, আপনার যখন লিডারশিপ প্রিন্সিপাল থাকে হচ্ছে একদম মানে ফোকাসড এবং প্রিসাইজ, তখন কিন্তু মানে চান্সেস ইজ ভেরি হাই যে আপনি মানে সুনার অর লেটার আপনি সাকসেস হবেন। তাহলে কি মানে মাস্কের এই পার্টি, আমাদের যে পার্টিটা আমেরিকা পার্টি, আমরা যে সফল হব এবং দ্রুত সময়ের মধ্যে, এটা হলো তার প্রথমেই মানে ক্রিস্টাল ক্লিয়ার, মানে একদম মানে লেজার ফোকাস 8-10টা সিনেটর এবং 8-10টা স্টেটকে ফোকাস করব কংগ্রেসকে উইন করার জন্য। আর যেগুলি আমেরিকার লোয়ার হাউস এবং আপার হাউসে পলিসি মেকিং এবং ডিসিশন মেকিংয়ে মানে মানে সব পরিবর্তন হয়ে যাবে। কারণ কি, আমাদের কাছে এসে ওরা পা ধরবে পাস করার জন্য। ঠিক আছে, আস্তে আস্তে। এখন আসি, এটা কিভাবে এনসিপিকে, বাংলাদেশের এনসিপিকে পরিবর্তন করবে। সেম অ্যাপ্রোচটা আমি ব্যক্তিগতভাবে ফেসবুক লাইভে দিয়েছি আমেরিকার এনসিপিকে, বাংলাদেশের এনসিপি। আমি কি বলেছি যে দেখেন ভাই, আপনারা একটা ভালো দল করেছেন, প্রথমত হচ্ছিল আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। আমরা সবাই জাতীয়তাবাদে বিশ্বাসী, যারা জুলাই 36-এ মানে মানে মাঠে খেলেছে, অনলাইনে খেলেছে, মানে যুদ্ধ করেছে জাতির জন্য, ইনফ্লুয়েন্সার ছিল, সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট ছিল, ওরা সবাই জাতীয়তাবাদে বিশ্বাসী। ওরা সবাই অন্য দেশ আমাদের দেশের উপরে এসে মাতাব্বরি করবে, আমাদেরকে স্লেভ হিসেবে ট্রিট করবে, আমরা সবাই এটার বিরোধী ছিলাম। আমরা গণতন্ত্রে বিশ্বাসী ছিলাম, আমরা করাপশনের বিরোধী ছিলাম, আমরা বৈষম্য বিরোধী ছিলাম। ঠিক আছে, সো আমি এই বৈষম্য বিরোধী মানে এনসিপিকে আমি সেম অ্যাপ্রোচটা একটা লাইভে করেছি। ঠিক আছে, আমি কি বলেছি যে ভাই, যেহেতু একটা ইলেকশন আসছে, আপনারা সেম অ্যাপ্রোচটা করেন, আপনারা মানে এজালিস্ট মাইন্ডসেট, বলে এজালিটি মাইন্ডসেট। ইন এজাইল হলে একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট, একটা ফ্রেমওয়ার্ক, মানে একটা মেথোডোলজি, এটা বেশ কিছু ফ্রেমওয়ার্ক আছে। একটা ফ্রেমওয়ার্ক হচ্ছিল স্ক্রাম। এই স্ক্রামের মেইন গল্প হচ্ছিল কথাবার্তা হবে মানে মোর কমিউনিকেশন, লেস ডকুমেন্টেশন। ঠিক আছে, অ্যান্ড দ্য মোর ফ্রিকুয়েন্ট অ্যাড দ্য ভ্যালু মোর ফ্রিকুয়েন্টলি, আর ভ্যালুগুলি ছোট্ট হইতে হবে। মানে এটা গোল ছিল বড় জিনিসকে ছোট ব্রেক করা এবং ছোট করে প্রতিদিন আউটকাম শো করা। এটা হলো অ্যাজাইল মেথোডোলজির স্ক্রাম ফ্রেমওয়ার্কের মেইন প্রিন্সিপাল। তা মানে এই কারণে বলেছিল অ্যাজাইলিটি বলা উদ্দেশ্য ছিল এইভাবেই এখনকার দুনিয়ায় সমস্ত ডেভেলপমেন্টগুলি চলে। তা আমি সেম পদ্ধতি এই যে মাথা মোটা এনসিপি আছে না, ঠিক আছে, এদের মানে অ্যাডভাইজারকে আমি জানি না, ওদের কোয়ালিফিকেশন কি এটাও আমি জানি না, ওদের কোন যোগ্যতা করে আমি এটাও জানি না, আমার জানার দরকার নেই। কিন্তু অ্যাজ এ মানে ওয়েল উইশার, তাদের প্রতি কৃতজ্ঞতা, তাদেরকে ব্যক্তিগতভাবে মানে স্নেহ করা, ভালোবাসা থেকে বলেছি যে তোমরা অ্যাজাইল মাইন্ডসেটে যাও। ওদেরকে বিভিন্ন ভিশনে ওদেরকে হেল্প করার চেষ্টা করেছি। ঠিক আছে, এখনো করছি, এই যে এই লাইভে তো করছি, তাই না?
তো এই এনসিপিও সেম কাজটাই করা উচিত। সেটা কি, তারা হাতে গোনা মাত্র 40 থেকে 50টা, তাও বেশি হয়ে যাবে, আমি তো বলবো 40টা সিটে সারা দেশে এরা মানে মানে এই বছর মানে এই ইলেকশনে অথবা নেক্সট 3 ইয়ার্সে তাদের এমপি গুলিকে ম্যাক্সিমাম কাজ করে, ম্যাক্সিমাম মানে তাদের ভিশনকে মানে মানুষের কাছে ধারে ধারে গিয়ে বলে ইনফ্লুয়েন্স করে তাদের ইলেকশনে জিতে আসা উচিত। তারা যখন এই 20 থেকে 30টা আসনে জিতে আসবে, তখন তাদের যে ছোট দল, কিন্তু তারা 20-30টা ফোকাস করাতে তখন বিএনপি ভয় পাবে। বিএনপি বলবে, আরে এরা তো আমাদেরকে, এরা আর কোথাও যাচ্ছে না, এরা এই 20-30টার মধ্যে নিজেদের জান প্রাণ দিয়ে এরা চেষ্টা করছে ইলেক্টেড হয়ে আসার জন্য। তখন কি হবে, তারা স্ট্রং থাকবে, তাদের লোকজন খুব ভালো দেখাবে, তাদের মেসেজগুলি ক্লিয়ার, তাদের মানে ক্রিস্টাল ক্লিয়ার ফোকাস এবং তাদের ভিশনগুলি ক্লিয়ার, তখন যাবে। ঠিক আছে, এটা কিন্তু তারা করছে না। ওই যে কেন, ওই যে ভালো লিডারশিপ পিছনে নাই, মাথা মোটা লিডারশিপ, তারপরে ছিল অজ্ঞ, অদক্ষ, কুদক্ষ লিডারশিপ যখন থাকে, তখন তারা একটা ছোট্ট একটা দল তখন যা সারা দেশে বলে, ওই নাসিরের মতো ছেলে বলে আমরা 300টা আসনে জিতে আসব, আমরা আগামীতে ইলেক্টেড হয়ে আসব, আর বিএনপি 50টা থেকে 100টা নিয়ে আসবে। এটা মতো মানে গাঁজাখড়ি গল্প মানে দুনিয়াতে শুনতেও লজ্জা লাগে। আমরা যেমন বিএনপি আওয়ামী লীগকে খুব অপছন্দ করে, যখন তাদের লিডাররা মানে বলে পেশাব করে উড়াই দিবে, এটা করবে ওটা করবে, আমরা যেমন জাতীয়তাবাদে বিশ্বাসী হয়েও আমরা যেমন ওইসব মানে কথাগুলিকে আমরা মানে ডিসএগ্রি করি এবং ক্রিটিসাইজ করি, সেম নাসিরদের মতো ছেলেরা মানে কি বলে এটাকে, জুলাই 36-এর অগ্রগামী ভিশনারি, অগ্রগামী যোদ্ধা, যাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা থাকা দরকার, তারা যখন এরকম গাঁজাখড়ি কথা বলে, ঠিক আছে, ন্যাশনাল টিভিতে এসে এবং মানে সোশ্যাল মিডিয়াতে এসে, তখন আমাদের মানে খুবই মানে নিজেদেরকে ছোট মনে হয় যে এটাই কি জেনারেশন জি, এদের কি এই যোগ্যতা আছে? আলটিমেটলি এই এনসিপির যোগ্যতা হলো এটা। আমি এখন এনসিপিকে বলবো, ইলন মাস্কের দলকে ফলো করো ভাইয়েরা, তোমরা হলো মানে এখনো পলিটিক্সের মধ্যে বাচ্চা। ইনফ্যাক্ট তোমাদের সেই রকম জ্ঞান নেই, তোমাদেরকে যারা চালাচ্ছে ওরা অজ্ঞ, ওরা অদক্ষ, ওরা কুদক্ষ, ওরা জানে না কিভাবে মানে ফোকাস করতে হয়। ঠিক আছে, ছোট্ট একটা এরিয়াকে ফোকাস করো, 20 থেকে 30টা আসনকে ফোকাস করো, এখানে জীবন যুদ্ধে নেমে যাও সবাই মিলে, মানুষকে ভীষণ দেখাও, মানে মানুষ কি চায় ওই 20-30টা আসনে তোমরা জীবন যুদ্ধে নেমে যাও, মানে ডিজিটালাইজ ফোকাস করো, এগুলি করো। আমরা তো চাইবই, আমি ব্যক্তিগত চাইবই যে এনসিপি হয়ে যাক বিএনপির মতো দলের মানে একদম দক্ষ একটা কম্পিটিটর, কারণ কি বিএনপি দলের মধ্যে মানে যেহেতু ওরা ওল্ড পার্টি, ওদের মধ্যে ভোটার বেশি, কিন্তু ওদের মধ্যে এখনো টেকনোলজি সেন্ট্রিক, এখনো নলেজের খুবই মানে অপ্রতুলতা আছে। এখানেই এনসিপি একটা হিট করতে পারে, কিন্তু তারা করছে না। আপনি বলতে পারেন, শিবলু ভাই আপনি কি বলেন? আমি প্রত্যেককে ধরে ধরে বলে দে ভাই, কারণ কি আমি যখন একটা দলকে হেল্প করি, তাদেরকে একটা ভিশন বলে দেয়, আমি কিন্তু 174 মিলিয়ন বাংলাদেশিকে হেল্প করে। আমি কিন্তু কোনো দলকে বলি না আমাকে ভাই একটা পদবি দাও, তোমার পদবি দিলে আমি খুব খুশি হব, আমি এগুলি বলছি আমাকে পদবি দেওয়ার জন্য। এসব তোমাদের পদবি তোমাদের পিছন দিয়ে ঢুকায় দাও, পদবি তোমাদের পিছন দিয়ে ঢুকায় তোমরা ওগুলি রাখো, আমাদের পদবির দরকার নেই। আমরা 174 মিলিয়ন বাংলাদেশিকে পছন্দ করি, আমরা চাই বাংলাদেশি মানুষ ভালো থাকুক, আমরা বাংলাদেশি মানুষের পক্ষে কথা বলি। এই কারণে আমরা যখন দরকার হয় তখন তাকেই ক্রিটিসাইজ করি, যখন যাকে অ্যাপ্রিসিয়েট করা দরকার হয় তখন তাকে অ্যাপ্রিসিয়েট করি। কারণ কি আমরা পার্সোনালি কারোর সাথে এঙ্গেজ হই না, ঠিক আছে, আমরা পার্সোনালি কাউকে বলি না ভাই আপনি আমার বাপ, আপনি আমার মা। তো আমি এনসিপিকে বলবো, বাবারা খেলায় এসে হেরে যেও না, মাত্র হাতে গোনা 30টা আসনকে নির্ধারণ করো, ওই 30টা আসনে মরণ কামড় দিয়ে দাও, মানে দিন রাত ওখানে পড়ে থাকো, দিন রাত সেখানে ক্যাম্পেইন করো, দিন রাত মানুষের সাথে মিশো, সেখানেই ভীষণ করো, সেখানেই কি করবো মানুষকে বলো, মানুষের হাতে পায়ে ধরো, মানে গ্রাস রুটকে মানে পলিটিক্সে নিয়ে আসো বাবা, তাতেই দেখবা বিএনপি আলটিমেটলি এমনি পরিবর্তন হয়ে যাবে। তোমরা যেগুলি চাচ্ছ মানে দিয়ে, এটা কি বলে মানে ওই কি জানি জাতীয় কি জানি রিফর্ম কমিশন দিয়ে বিএনপির বাপ এসে পরিবর্তন হয়ে যাবে যখন দেখবে যে তোমরা তাদেরকে পলিটিক্স শেখাচ্ছ। কারণ কি বিএনপি তো গ্রাসরুটে যাওয়ার দরকার নেই, কারণ কি
বিএনপি তো অলরেডি একটা বড় দল, ওদের তো মানে নাম কোয়াস্টে অলরেডি ভোটার আছে, লক্ষ কোটি ভোটারতে ভরা, ওরাই তো পেশির জোর দেখাবে। কিন্তু তোমরা এনসিপি যখন মানে 30টা আসনে মরণ কামড় দিয়ে দিবা, সারাদিন পুরা তোমাদের সবাই মানে তোমাদের লিডাররা যখন সবাই ওসব জেলাতে, উপজেলাতে, থানাতে, ইউনিয়নে পড়ে থাকবা, তখন কিন্তু বিএনপি, ওই যে তারেক রহমান বলছে বিএনপির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে, এটা একেবারেই একটা সত্য একটা স্টেটমেন্টে মানে পরিণত হবে। আর আমি তো চাই, আমরা তো চাইবই যে ইলেকশন হোক মানে হাড্ডাহাড্ডি কম্পিটিটিভ। এই মুহূর্তে ইলেকশন কম্পিটিটিভ হবে না, এই মুহূর্তে ইলেকশন কম্পিটিটিভ হবে না। কারণ কি, জামাত ইসলাম যত কিছু বলো, জামাত ইসলামের ভোট খুব লিমিটেড। এই মাত্র একটা দলে আছে এই ইলেকশনে ভালো করার, সেটা হলো এনসিপি। কিন্তু তাদের যে বিহেভিয়ার, তাদের যে মানে আচার আচরণ, তাদের যে মানে আউট অফ ফোকাস বিহেভিয়ার, এতে আমি শঙ্কিত। কারণ কি, আমি আমার মরণ মানে আমার জীবন গেলে আমি চাইবো না এনসিপির মতো দল এই দেশ থেকে হারাই যাক। কিন্তু আমি এটাও চাইবো না এনসিপি অতি দ্রুতই মানে ইয়েতে কি বলে এটাকে মানে দল হিসেবে মানে হারাই যাক, ওটাও চাইবো না। আমি চাইবো অতি দ্রুতই এনসিপি তারা তাদের ফোকাসগুলিকে ঠিক করুক, তারা ছোট্ট জিনিসগুলিকে মানে ইলেকশনে 20-30টা করে তারা মানে নিজেদেরকে স্টাবলিশ করবে এবং মানুষের কাছে চলে যাবে, গ্রাসরুট মানুষকে পলিটিক্সে নিয়ে আসবে, পদবিতে নিয়ে আসবে। তারপরে চলো মানে ডিজিটালাইজ স্মার্ট বাংলাদেশ করার জন্য, সফটওয়্যার ডিপেন্ড বাংলাদেশ করার জন্য মানে মুখ থেকে ফেনা জ্বলবে, মানে মুখ থেকে ফেনা পড়বে, এরকম করবে তারা। এগুলিতে তারা নাই, ঠিক আছে। তাদের একটা লোক, এনসিপির একটা লোক এলো মানে সে আসছে কি জানি ওই কি বলে ওই ডক্টর মোহাম্মদ ইউনূসের অ্যাসিস্ট্যান্ট, মানে নাহিদ কর্তৃক বসানো লোক ফায়েজ তায়েব। আমি একমাত্র লোক তার বিরুদ্ধে বলছিলাম, কারণ কি আমি তাকে চিনি না, আমি তাকে চিনার দানা দরকার না। সে আমার বোনের জামাই না, ঠিক আছে, সে আমার দুলাভাইও না, আমার কেউ না সে। কিন্তু আমি 174 মিলিয়ন পিপলের হয়ে কথা বলছিলাম। সে অযোগ্য লোক, অদক্ষ লোক, তাকে নাহিদ বসাইছে। সে হলে অ্যারোগেন্ট, সে হলে ইগনোরেন্ট, সে কোনো মানে আইটির কিছু বুঝে না। সে ভিশনারি আইটি কি সে বুঝে না, পরিবর্তন কি সে বুঝে না, রিফর্ম কি সে বুঝে না। সে হচ্ছে হলো মানে টাচ লেভেলের কাজ করে। আমি কথা বলা শুরু করেছি কন্টিনিউয়াসলি, এটা নাহিদ এনেছে, এটা ডক্টর মোহাম্মদ ইউনূস করেছে, তাকে এনে আমাদের দেশকে গজব করে দিচ্ছে এই লোকটা আমাদেরকে। এই মুহূর্তে আমাদের দরকার ছিল মানে আইসিটি সফটওয়্যার ড্রিভেন অ্যাপ্রোচে সবাই চিন্তা করা, সেটা না করে সে দুর্নীতি দুঃশাসনে মানে একদম ঝরঝরিত। সে মানে ফেসিস গভর্নমেন্টকে মানে করেছে, কি বলে ওদের লোকজনের সাথে কাজ করছে। তারপরে সে দুর্নীতি কমিশনকে বলছে যেন দুর্নীতি মানে চেক না করে। অতএব এ হচ্ছে হলো এনসিপির সিচুয়েশন। আমি অলরেডি তাদের মানে সেন্ট্রাল কমিটিকে বলেছি যে আপনারা মানে নাহিদকে বলেন অতি শীঘ্রই যেন ফায়েজ তায়েবকে থামাইতে, অতি শীঘ্রই ফায়েজ তায়েবকে বলেন মানে জাতীয়তাবাদের সুরে কথা বলতে, ঠিক আছে। আপনারা যদি দেশে থেকে মনে করেন আমরা কিছু জানি না, তাহলে আপনারা বোকা স্বর্গরাজ্যে বাস করবেন। আমরা জানি কোনটা কিভাবে কাজ করে, আমাদের সেই যোগ্যতা আছে। এই কারণেই এনসিপির বিরুদ্ধে আমরা মানে সোচ্চার হব যদি নাহিদ এটাকে স্টপ না করে। কারণ নাহিদ বসাইছে এই ফায়েজ তায়েবকে, ঠিক আছে। আর ফায়েজ তায়েব হচ্ছে হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে অ্যাসিস্ট্যান্ট। ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে হলো ডিরেক্ট আইসিটির অ্যাডভাইজার এবং অ্যাসিস্ট্যান্ট অ্যাডভাইজার হচ্ছে হলো ফায়েজ তায়েব। সে হচ্ছে আমাদের দেশের ক্ষতি করে যাচ্ছে, সে হচ্ছে আমাদেরকে বাস মারতেছে, সে হচ্ছে মানে ঘুষ নিচ্ছে, দুর্নীতি করছে, দুর্নীতিবাজদেরকে সে মানে প্রোটেকশন দিচ্ছে। এই সব কাজ ফায়েজ তায়েব করছে। আর তার সাথে সম্পর্ক হচ্ছে হলো নাহিদের, আর নাহিদের সাথে সম্পর্ক হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের। আমরা সবাইকে রেসপেক্ট করি, সবার প্রতি কৃতজ্ঞ, কিন্তু দুর্নীতি দুঃশাসনের বিরুদ্ধে আমরা কথা বলেই যাব। এটা হচ্ছে আমার ওভারঅল অবজারভেশন। সো ওভারঅল মন্দা কথা হচ্ছে হলো আমেরিকা পার্টি থেকে একটা শিক্ষণীয় জিনিস আছে এনসিপি পার্টির, এটা তাদের করা উচিত এবং অতি শীঘ্রই নাহিদের এঙ্গেজ হয়ে ফায়েজ তায়েবকে যত দ্রুত সম্ভব পরিবর্তন করা অথবা ফায়েজ তায়েবের টার্মিনেশনকে এনশিওর করা। আর না আমরা অনেক হাজার ইনফ্লুয়েন্সার আছি যারা আমরা দেশের পক্ষে কথা বলবো, দুর্নীতির বিপক্ষে কথা বলবো এবং মানে যারা আইসিটি নিয়ে
মানে আইসিটিকে ধ্বংস করার অপচেষ্টা লিপ্ত আছে তাদের বিপক্ষে আমরা কথা বলেই যাব। এটা হচ্ছে আমাদের স্ট্রেট মেসেজ এবং আমরা সুপার ভোকাল থাকবো। থ্যাংক ইউ সবাইকে।